বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুম ইতালীয় নাগরিক হত্যার নির্দেশদাতা। এ ঘোষণার ১২ ঘন্টা পর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন কাইয়ুম আছেন সন্দেহের তালিকায়। আর স্বরাষ্ট্রমন্ত্রীর কথাকে আজগুবি অপপ্রচার বলছে বিএনপি। অন্যদিকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, কেউ ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করলে তার দায় নেবে না বিএনপি। এসব নিয়েই বাংলাদেশ এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সুলতানা রহমান। আর আমার সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবা কামাল এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতেই বুঝতেই পারছেন যে এই ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ড নিয়ে সাম্প্রতিক গত কয়েকদিন ধরে যে আলোচনা চলছে, মূলত সেটাই আজকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আসলে কে কয়েকজন, মানে সুনির্দিষ্টভাবে তিনি কারো নাম বলেননি এমনটাই আসলে বলতে চেয়েছেন, কিন্তু তার আগের দিন রাতের বেলায় আমরা আবার দেখেছি তিনি সুনির্দিষ্ট করে নাম বলছেন। এই অবস্থান পরিবর্তনের কারণ কি মনে হয় যারা মোস্তফা ফিরোজ? আসলে এই জট পাকানোর এই যে ঘটনাটা, এর আমি সাক্ষী ছিলাম, মানে ঘটনাক্রমে গতকালকে আমি ৭১ টিভিতে ছিলাম। ওই সময় ফারজানা রূপা অ্যাঙ্কর ছিল, তার প্রশ্ন ছিল যে এই বড় ভাইটা কে। তখন তিনি বললেন যে কেন, এটা তো যুগান্তরেই উঠেছে, এই বড় ভাই হচ্ছে কাইয়ুম। তো ফারজানা রূপা আবার বলল যে মানে ঠিক সে শুনতে পাচ্ছিলাম, বললো কি এটা কি কাইয়ুম না আরেকজনের নাম, ওই যে সোহেল, মাফ করবেন, হাবিব নবী সোহেল। বললো না, কাইয়ুমের কথাই বলা হয়েছে এবং কাইয়ুমের কথাই বলছি। উনি খুব জোর দিয়ে বললেন। এই জায়গাটাই কিন্তু পুরো জিনিসটাই একটা ঘোলাটে করে ফেললেন। এখন ঘটনা হচ্ছে যে পুলিশের গোয়েন্দা বিভাগ তন্ন করে তার সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে যেখানে তদন্ত করছে, তিনি ধুম করে একটা যুগান্তরের মতন একটা পত্রিকার রেফারেন্স দিয়ে বলাটা, এইটা কিন্তু তার এতদিনকার যে নীরব থাকলেন এবং মানে আগের দিনে তিনি কেবলমাত্র ওই দিনই তিনি বললেন যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা যুক্ত আছেন এবং তারা যদি বিদেশে পালিয়েও থাকেন ইন্টারপোলের সাহায্যে নিয়ে আসবেন। অর্থাৎ যেই গোলমালটা বাঁধাচ্ছিল সরকারি দলের বিভিন্ন লোকজন, তারা একে ওকে দায়ী করছিল, প্রধানত বিএনপিকে লক্ষ্য করেই, সেই জায়গায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী চুপ ছিল। কিন্তু কালকে মধ্যরাতে কিন্তু তিনি পুরো বিষয়টা একটা কিন্তু গোলমাল পাকিয়ে ফেললেন। আসলে এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল নাকি আমাদের সাংবাদিকতার ভুল? কারণ আপনি যদি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কথা ধরেই যদি বলি, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যুগান্তরে একটি রিপোর্ট এসেছে। আপনি বললেন কেন? আপনি যুগান্তর কেন? এখানে ১০০টা মিডিয়া তার মতো ইনভেস্টিগেশনে বলবেন। আপনি হলেন দায়িত্ব কেন্দ্রে। আমি ভুল করতে পারি, কিন্তু আপনার ভুল করাটা তো খুবই ভয়ঙ্কর হবে। কারণ আপনি যখন কথা বলবেন, আপনি তো যুগান্তর কি বললো, প্রথম আলো কি বললো, কি বললো, সেগুলি আপনার বলার দরকার নেই। আপনি আপনার কথা বলেন, আপনার ডিপার্টমেন্টের যে বিভিন্ন সেকশনগুলো অনুসন্ধান করছেন আর তার ভিত্তিতে কথা বলেন। আপনি কেন পট করে এখানে যুগান্তর নিয়ে আসলেন? যুগান্তর কি একেবারে খুব ক্রেডিবল একটা পত্রিকা হয়ে গেল আপনার কাছে যে আপনি চট করে যুগান্তর? আমার কথা বলছে যে এই রকম একটা সেন্সিটিভ একটা ঘটনার ব্যাপারে আপনার বক্তব্য থাকবে খুব নিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট, কারণ আপনি ওই মন্ত্রণালয়কে রিপ্রেজেন্ট করছেন। সুতরাং আপনার কথা বলার প্রতিটা শব্দ, প্রতিটা দাড়ি, কমা, সেমিকোলনের একটা মূল্য আছে। সেই ক্ষেত্রে আপনি চট করে এরকম যুগান্তরের রেফারেন্স দিয়ে আপনি সাথে সাথে উত্তরটা দিয়ে দিলেন, এইটা কিন্তু ঠিক হয়নি। এবং এখানেই কিন্তু একটা গোলমাল, একটা জট পাকিয়েছে। আমার ধারণা পরবর্তীতে সরকারের বিভিন্ন পর্যায়ে উপলব্ধি করতে পেরেছে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থান থেকে ফিরে এসেছে। জনাব মেজবা কামাল, এই যে অবস্থান পরিবর্তন, এত স্পর্শকাতর একটি বিষয়, যেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, সেই বিষয় নিয়ে এরকম বারবার অবস্থান বদল করা, রাজনৈতিক বক্তব্য দেয়া, এইটা আসলে কতখানি দক্ষ রাজনীতিবিদের পরিচয় পাওয়া যায় এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে? দক্ষ রাজনীতিবিদ তো নয়ই, এমনকি দক্ষ প্রশাসকও নয়। মন্ত্রীরা তো সর্বোচ্চ পর্যায়ের প্রশাসক। তো সেক্ষেত্রে আপনার এই ধরনের বক্তব্য তার কাছ থেকে নিশ্চয়ই প্রত্যাশিত নয়। এবং আমি সেই সাথে এই কথাও বলবো যে আমরা চাই অপরাধী ধরা পড়ুক, অপরাধীর সর্বোচ্চ শাস্তি হোক। বিশেষ করে বাংলাদেশের মানুষের কিন্তু একটা বিদেশিদের প্রতি সহমর্মিতার একটা ইতিহাস আছে, ঐতিহ্য আছে। এদেশে বিদেশি হত্যার ঘটনা ঘটে না, এখানে তারা ওয়েলকাম। যদিও আমাদের একটা উপনিবেশের একটা প্রেক্ষাপট আছে, তারপরেও আমরা রাজনৈতিকভাবে সেই উপনিবেশের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আমরা
তাই বলে বিদেশিদেরকে কিন্তু আমরা কখনো হস্টাইল ভাবে দেখিনি, আমরা তাদেরকে সবসময় ওয়েলকাম করেছি। তো সেইখানে আমাদের দেশের মাটিতে দুজন বিদেশি হত্যা হলেন, সেটা আমাদের দেশে একেবারে একটা অনভিপ্রেত ঘটনা। তো তারপরে আপনার এখন তার হত্যাকারীরা ধরা পড়ুক, কিন্তু আমরা দেখেছি যে আপনার সরকারের এক একজন মন্ত্রী এক একভাবে বলছেন। আবার ধরুন একটা আমাদের নিকট অতীতে একটা রাজনৈতিক ধারার যে আপনার এরকম হত্যাযজ্ঞের যে ইতিবৃত্ত তৈরি হয়েছে, তো সেই কারণ ধরে সেই রাজনৈতিক ধারাকেও এখনকার বিশেষ করে যখন এই দুজন, একটা মিনিটে বলিনি, এই যে দুজন আপনার যে ঘাতক দালালের বিচারের প্রসঙ্গটা যখন সামনে আসছে, সে সময় তাদের সেই ধারাকে সম্পর্কিত করে ভাবার মতো যুক্তিসঙ্গত কারণ আছে। কিন্তু যখন ধরুন কারো নাম ধরে বলা হয়, কোনো নেতা বা নেত্রীর নাম ধরে বলা হয়, তখন কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। কারণ এটা তো বিচারের প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত হবে, হ্যাঁ, যে তিনি দোষী কি দোষী না। আগের থেকে যদি কোনো একজন নেতা নেত্রীকে দায়ী করা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। তো সেদিক নেতা থেকে নেত্রীকে দায়ী করাটা আপনি বলছেন যে এটা দোষের সুনির্দিষ্ট করে, কিন্তু যখন দলকে দায়ী করা হয় তখন সেটা কি দোষের হয় নাকি এটা আসলে বলা মানে ঠিক হয়ে যায়? না, আমি মনে করি যে নিকট অতীতে যে দলের যে ভূমিকা, সেই ভূমিকার কারণে আপনার সেদিকে অঙ্গুলি নির্দেশ করা যেতে পারে যদি সেটা অ্যানালিসিসের আপনার মানে যে সমস্ত ইগুলো পাওয়া যাচ্ছে, আপনার আলামতগুলো পাওয়া যাচ্ছে, সেই আলামতগুলোর আলোকে বলা যেতে পারে। কিন্তু আপনি যদি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করেন তাহলে কিন্তু তার জন্য যথেষ্ট পরিমাণ আপনার তথ্য উপাত্ত হাতে আছে কি না সেটা হওয়ার আগেই, ঘটনা ঘটার সাথে সাথে যদি আপনার সেগুলো করা হয় তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আমি মনে করি তাতে করে বিচারিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। জি, মোস্তফা ফিরোজ, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন তিনি আসলে তাদের তদন্তে কার নাম আসছে সেটি বলেন নাই, তিনি বরং ওই প্রতিবেদনের ওই পত্রিকার যার নাম এসে সেটি বলেছেন। তা আমরা সাংবাদিকতায় আসলে কোথাও কোনো ঘাটতি আমাদের দিক থেকে ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? ঘাটতি তো ছিল, অতি উৎসাহ তো ছিল, সেই অতি উৎসাহগুলো ভুল করতে পারে, এগুলি ঠিক আছে। আপনি শুধু একটা খেয়াল করেন যে যে চারজনকে ধরা হলো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার, তার আগ পর্যন্ত একটি বারও কি তদন্ত কর্মকর্তারা তাদের নাম প্রকাশ করেছে? করেনি। এবং তারা কিন্তু পুলিশের কাস্টডিতে ছিল, অর্থাৎ পুলিশের কাস্টডিতে এই চারজন না, অনেকজনকে ধরা হয়েছিল। তাদেরকে ধরে তারা তাদের মতন করে ইনভেস্টিগেট করেছে, জিজ্ঞাসাবাদ করেছে নানান এতে, তারপরে তারা নিশ্চিত হয়ে তাদেরকে সামনে এনে তারপরে নানান রকম চাকতি রাসেল শুটার অমুক তমুক নাম দিয়ে এ করেছে। তাহলে আপনি এরা বাস্তবায়ন করেছে, তাহলে এদের চেয়েও কিন্তু বড় অপরাধী যে বড় ভাই, হ্যাঁ, কথিত বড় ভাই, আপনি তার নামটা বলে দিলেন, তার নামটা বলে দিয়ে কি আপনার লাভটা কি হবে? এটা কি একটা রাজনীতিক গেমের মধ্যে আপনি চলে যাচ্ছেন? অর্থাৎ নাম বললেন, সে যে দেশেও নাই তাকে আটক করেন, তার নামটা তো আরো আপনি গোপন রাখবেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যদি কালকে দেখেন, আপনি বড় হয়েও বলা উচিত হয়নি, আপনার বলা উচিত ছিল যে এর পেছনে আরো রাঘব বলরা আছে, যেটা কমন কথা বলায়। তারপরে আপনি অনুসন্ধান করেন, মেজর ভাই যেটা বললেন যে আপনি সেই বড় ভাইকে ধরেন বা একদম সুনির্দিষ্ট করেন, দেন আপনি প্রকাশ করেন। কিন্তু আপনি চট করে আপনার যুগান্তরে কি বললো বা ভোরের কাগজে কি বললো, কি বললো, আপনি মুখ দিয়ে বলতে পারেন না। আপনি একটা রেসপন্সিবল জায়গায়, এই জায়গায় মনে করেন আমরা তিনজনের মধ্যে আপনি কিন্তু অনেক বেশি রেসপন্সিবল, কারণ আপনি অনুষ্ঠানটার এইটা ভালো মন্দের দায়িত্ব আপনার উপরে, সুতরাং আপনাকে অনেক বেশি রেসপন্সিবল হতে হয়। সেরকমই এই ঘটনার অনেক বেশি রেসপন্সিবিলিটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুতরাং তাদের একটা কথা আমি আগেই যেটা বলছিলাম সেটা অনেক ভেবে চিন্তে বলা উচিত ছিল। আর আপনি এমন কিছু বলবেন না যে অপরাধী যদি যার নাম বলা হচ্ছে বা সন্দেহভাজন হিসেবেও বলা হচ্ছে, তাকে তো আরো আপনি পালিয়ে যাওয়ার সুযোগটা করে দিলেন, আরো তো তাকে গ্রেফতার করা, কাস্টডিতে নিয়ে আসা, সেই জায়গাটা আরো কঠিন হয়ে যাবে না? আপনি যদি সে বিদেশেও থাকে সেই জায়গা চিহ্নিত করেন, সেই সরকারের সাথে আপনি গোপনে যোগাযোগ করেন এবং তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। আপনি কেন ওপেন করে দিচ্ছেন? বলার চেষ্টা করছি যে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল কিন্তু বলেছেন যে বিদেশ থেকে ইন্টারপোলের সাহায্য নিয়ে তাদেরকে ফিরিয়ে আনার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, এই বক্তব্য কিন্তু দিয়েছিলেন। তাহলে আজকে অবস্থান বদল করা এবং বিএনপি, আমি মনে করি যে এই বক্তব্যটাও একটা রাজনৈতিক বক্তব্য।
এই আমি বক্তব্যেও আপনার এই আসা উচিত বক্তব্যতে হয়নি। আমি ফিরবো, কিন্তু বিএনপিও কিন্তু অবস্থান বদলিয়েছে। তারা কিন্তু এখন বলছে যে যদি কেউ ব্যক্তিগতভাবে এই খুনের সঙ্গে জড়িত থাকলে সেই দায়িত্ব বিএনপি নেবে না। Exactly. তাদের আগের বক্তব্যের সঙ্গে কিন্তু এটা একটু কন্ট্রাডিক্টরি। কেন বিএনপি অবস্থান বদলালো, এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে যে অবস্থান বদল করা হয়েছে, তারা কেউ খুন করে থাকলে সেটা দায়িত্ব নেবে না, মানে ব্যক্তিগতভাবে করে থাকলে দলগতভাবে সেই দায়িত্ব নেবে না। আমি যদি খবরের কাগজগুলো শিরোনাম বলি, আমাদের অর্থনীতি শিরোনাম করেছে চতুর্মুখী চাপে বিএনপি। আরেকটি কাগজ নতুন সংকটে বিএনপি। মানে বিএনপি কি এই সংকটে, যে আমি ডিটেল খবর বলতে পারবো না, মানে আমি আর একটু জানতে হবে, পড়তে হবে, কিন্তু এই চাপ কি বা নতুন সংকট বিএনপির জন্য কি এই নাম প্রকাশিত হওয়ার কারণে নতুন সংকট তৈরি হয়েছে? এখানে তো মেজবা ভাই যেটি বললেন, এখানে দেখেন একটা সেন্সিটিভ বিষয় সামনে আছে। একটা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং হচ্ছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তাহলে একটা জামাত আর একটা হচ্ছে বিএনপি, এবং দুইজনই কিন্তু একটা হচ্ছে দলের সাথে আছে, আর একটা কিন্তু দল থেকে কিন্তু বিচ্ছিন্ন। যেমন আপনি নিজেও জানেন, আপনি রাজনৈতিক অনুসন্ধান করেন এবং বিএনপি রাজনীতিকে বোঝেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু পুরো দল কিন্তু সেভাবে অন করে না। তো সুতরাং, এবং সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেই কিন্তু একটা ফ্যাক্টর, সুতরাং তার একটা অনুসারী গ্রুপ আছে, আর আলী হাসান মুজাহিদকে কেন্দ্র করে পুরো দল আছে। সুতরাং এই শক্তি যখন ঘটায়, তখন বিএনপির মতন দল একটা যে গণতান্ত্রিকভাবে বারবার আন্দোলন করছে, নির্বাচন করছে, সেই নির্বাচন এবং আন্দোলনের মধ্যে ভুলও আছে, তারপর একটা দল কি সিদ্ধান্ত নিতে পারে যে আমরা এরকম পরিস্থিতি আমরা ঘটাবো? এটা কল্পনাও করা যায় না। এটা কল্পনা, ইভেন আমি যদি মনে করি যে আওয়ামী লীগেরও যদি কোনো বিচ্ছিন্ন গ্রুপ তার দলকে, তার সরকারকে বেকায়দায় ফেলার জন্য এরকম একটি ঘটনা ঘটিয়েছে, তাহলে কি আওয়ামী লীগ বা সরকারের দায় নেবে? নেবে না। সুতরাং আমি মনে করি নজরুল ইসলাম খান যে কথাটি বলেছে সেটা একদম খুবই সঠিক কথা বলেছে। যদি কেউ ঘটে, তার দায় দায়িত্ব বিএনপি নেবে না। আচ্ছা, তার মানে কি এই যে তার মানে তাদের কাছে তথ্য, নিশ্চয়ই বিএনপিরও তো আসলে এক ধরনের ইন্টেলিজেন্স, তাদের পলিটিক্যাল ইন্টেলিজেন্স কাজ করে, তাদের কাছেও তো অনেক তথ্য আসে, প্যারালালি সরকারের কাছে যেমন আসে। তাহলে বিএনপির কাছে কি এরকম তথ্য এসছে যে আসলেই যাদের নাম উচ্চারিত হচ্ছে তারা কোনো না কোনো ভাবে এর সঙ্গে জড়িত? সেটা তো বিএনপি বলতে পারবে। সেটা না, মানে ঘটনা পরম্পরা, তথ্য যেগুলি আমরা পাচ্ছি সেগুলির ভিত্তিতে কি মনে হচ্ছে? সেটা তো বিএনপি বলতে পারবে। সেটা না, মানে ঘটনা পরম্পরা, তথ্য যেগুলি আমরা পাচ্ছি সেগুলির ভিত্তিতে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে বিএনপি এই পার্টিকুলার ঘটনার উপরে রিফ্লেকশন না করে হয়তো জেনারেলি একটা রিফ্লেকশন করতে চেয়েছে। আবার বিএনপি বলতে নজরুল ইসলাম খান গোটা বিএনপিকে প্রতিনিধিত্ব করেন কিনা সেটাও বলা মুশকিল। আজকে এখন বিএনপিকে প্রতিনিধিত্ব করে কি আসাদুজ্জামান খান রিপন? সম্ভবত তাই। কারণ মুখপাত্র নজরুল ইসলাম খান যদি বিএনপিকে প্রতিনিধিত্ব না করে, তাহলে এই মুহূর্তে কোন নেতা করছেন? না, সেটা তো আরেক বিতর্ক। কিন্তু যে কথাটা হলো যে নজরুল ইসলাম খান এই কথাটা বলতে পারে কিনা, এটা তো একটা সঠিক একটা রাজনীতিকেরই বক্তব্য, যে কেউ যদি এই ধরনের খুনের সঙ্গে, এই ধরনের অপকর্মের সাথে যুক্ত থাকে, তার দায় অবশ্যই দল নেবে না। এটা তো দলেরই একটা যে রিপ্রেজেন্ট করা, এটা নজরুল ইসলাম খান। তাহলে এই বক্তব্যটি ঘটনার শুরু থেকে, যখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারা বলে আসছিলেন যে এর মধ্যে বিএনপি জামাত জড়িত, তখন তো তারা এই বক্তব্যটি দিলেন না, এখন নতুন করে কেন দিলেন? এখন তো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে। বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ আসছিল, এখন সুনির্দিষ্টভাবে রাষ্ট্রের একটা সর্বোচ্চ জায়গা থেকে এটা চিহ্নিত হচ্ছে। কাজেই তাদেরকে এখন এই ব্যাপারে কথা বলতে হবে। আমি মনে করি যে নজরুল ইসলাম খান যেভাবে বিষয়টাকে উপস্থাপন করেছেন সেটাকে ওয়েলকাম করা উচিত। কেননা আপনার যে যদি দলের মধ্যেকার কেউ দায়িত্ব, মানে কেউ যদি অপরাধী হয়ে থাকেন, কেউ যদি হত্যাকাণ্ডের সাথে যুক্ত হয়ে থাকেন, যেটা তার ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে,
বা তার সাথে দলেরও হয়তো একাংশের সংযোগ থাকতে পারে, আমরা জানি না। ভাই, আপনাকে কিন্তু একটু- আমি এক সেকেন্ড শেষ করি। তো সেদিক থেকে আমি মনে করি যে আপনার সে দল যে তার দায়িত্বটা নেবে না, এই কথাটা বলে কিন্তু তিনি ঠিক কাজ করেছেন। আমরা কিন্তু দেখেছি অন্য ঘটনায় এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে অপরাধী যদি দলেরও হয় তাহলেও কিন্তু দল তাকে ছাড় দেবে না। এবং আমি মনে করি এটা আমাদের রাজনীতির জন্য কিন্তু একটা শুভ লক্ষণ। মেজো ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করি যে গাইবান্ধার এরকম MP এরকম এখন- কিন্তু অনেক ঘটনা, এই যে লিটনের ঘটনা, তারপর মাগুরায় ছাত্র- যুবলীগের যে মিল্কি হত্যাকাণ্ডের ঘটনা, অনেক ঘটনায় কিন্তু পরে কিন্তু বলেছে যে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে এমনকি বা ঘটাবে বিশ্বজিৎ তার দায় দল হত্যাকাণ্ডের নেবে না। রায় কিন্তু ছাত্রলীগ নেতাদের বিপক্ষে গিয়েছে, হ্যাঁ। তারপরেও তো তারা সেটা করেছে, তাই না? এবং এই দায় নেয়নি, দল ওন করেনি, বলেনি যে না আমরা এটা নির্দেশ দিয়েছি। কিন্তু অর্থাৎ গতকাল তাদেরকে বিচার পর্যন্ত করেছে। বিএনপি নেতা যদি গয়েশ্বরচন্দ্র রায়ের কথা ধরেন, তিনি বলেছিলেন যে সরকারই নিজেরাই এগুলি ঘটাচ্ছে, সরকারের নির্দেশ ছাড়া না, কিছুই হয় আগে না। তো সরকার যেহেতু টোটাল দলকে ব্লেম করছে, সুতরাং তারাও একটা পাল্টা ভাবে সেটা বলছে। এই জন্যই তো বলা হচ্ছে রাজনৈতিক ব্লেম গেম। এবং এটা তো সরকারের পক্ষ থেকে এইটা ওপেন করাটা, এই খেলাটা ওপেন করাটা ঠিক হয়নি। যদিও আমি মনে করি যে এই ঘটনার প্রথম এটা হচ্ছে ডক্টর মঈন খান শুরু করার দুদিন পর থেকে গভর্নমেন্ট রিয়াক্ট করেছে এবং তারপরেই পাল্টাপাল্টি শুরু হয়েছে। কিন্তু সরকার যেহেতু দায়িত্বে আছে, ক্ষমতায় আছে, সুতরাং তার রেসপন্সিবিলিটি অনেক বেশি। সুতরাং তারা কিন্তু একটা বিরোধী দল যেভাবে উল্টাপাল্টা বলতে পারে, সরকার কিন্তু সেভাবে বলতে পারে না। সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, এই কারণে যে তাকে তদন্ত করতে হবে এবং অপরাধীদেরকে চিহ্নিত করতে হবে। সুতরাং বিভিন্ন মন্ত্রী যখন নানান রকম কথাবার্তা বলতে থাকে, তখন আমাদের মতন সাধারণ মানুষরা কিন্তু বিভ্রান্ত হয়। এবং ওই কথাবার্তার মধ্যে দিয়ে আবার যখন কি গোয়েন্দা প্রতিবেদন বা তদন্তের রিপোর্টও তাই হয়, যখন নাকি সব 2 2 4 মিলে যায়, তখন কিন্তু পুরো বিষয়টা কিন্তু একটা জনমনের মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়। এই সেই ধোঁয়াশা- পরিস্থিতির মধ্যে কিন্তু পড়েছে সরকার। যে এই ধোঁয়াশায় আসলে কার বা কাদের বেশি লাভবান হওয়ার সুযোগ থাকছে? ধোঁয়াশা যদি তৈরি হয় তাহলে কিন্তু যারা সত্যিকারের অপরাধী তারাই সবচেয়ে বেশি লাভবান হয়। সেই সত্যিকার অপরাধী, কোট আনকোট সত্যিকার অপরাধী আমরা আসলে বা প্রকৃত অপরাধী, হ্যাঁ, এই যে টার্মগুলি আমরা বলি, তার মানে সত্যিকার অপরাধী মানে মিথ্যাকার অপরাধীও তো আছে। না, মানে এই যে যখন আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কথার মধ্যে দিয়ে যেটা হলো যে তিনি একবার যে কথাটি বললেন, তিনি যদি সেটাতে স্টিক করতেন, হ্যাঁ, যে ঠিক আছে উনি যুগান্তরের রেফারেন্সে বলেছেন, যুগান্তরের রেফারেন্সে বলাটা প্রয়োজন ছিল না, আমি ফিরোজের সাথে একমত, কিন্তু তারপরেও তিনি বললেন, কিন্তু তিনি যদি সেখানে স্টিক করতেন তাহলে তো আমরা বুঝতে পারতাম যে না ঠিক আছে, তার কাছে যথেষ্ট তথ্য আছে, এটা নিয়ে তো বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে তদন্ত চলছে, আমাদের অনেক সবগুলো গোয়েন্দা সংস্থা এর সাথে যুক্ত ছিল, এবং তার যে রিপোর্ট আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসছে তার ভিত্তিতে তিনি একটা ডেফিনিটিভ কথা বলেছেন। কিন্তু আবার যখন মনে হয় যে না তিনি কিছুটা ব্যাকট্র্যাক করছেন, হ্যাঁ, তখন কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়। কাজে আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন কথা বলবেন তখন তিনি ডেফিনিট তথ্যের ভিত্তিতে কথা বলবেন এবং তিনি যা বলবেন তার উপর তিনি দাঁড়াবেন, তার সমস্ত তথ্য প্রমাণ যেন সেটাকেই নির্দেশ করে সেটা তিনি নিশ্চিত করবেন। আরেকটা জিনিস আমি প্রত্যাশা করব, এটা আমাদের দেশের গণতন্ত্রের অগ্রগতির স্বার্থে, সেটা হচ্ছে যে সবাই তো সরকারের সব বিষয়ে কথা বলার দরকার নেই, তাহলে মন্ত্রণালয় কেন, তাহলে সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোক কেন, বা দলের দায়িত্বপ্রাপ্ত লোক কেন, তাহলে তো আপনার এই এটা তো আমাদের আসলে অভ্যাসগত, আমরা সবাই সব বিষয়ে কথা বলতে চাই, কিন্তু মানে এই যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী এটাও কিন্তু বলছেন যে একজন বড় ভাই না, একাধিক বড় ভাই আছে। সেটাও থাকতে পারে। এই বড় পরে বলেছেন। ভাইয়ের যদি আপনি ধরেন চক্র, এবং দেশীয় এবং আন্তর্জাতিক চক্র, হ্যাঁ, এর শেষ কোথায়, তদন্ত কবে নাগাদ শেষ হবে, এইসব প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি, মেজবা কামাল বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে একজন না একাধিক বড় ভাই আছে। এই বড় ভাইরা কোথায়, কিভাবে তারা, মানে আমি একটা কাগজে দেখছিলাম যে সটকে পড়েছেন বড় ভাই ও অস্ত্রদাতা, তারা তাহলে কিভাবে সটকে গেল, যদি এই খবর সত্যি হয়ে থাকে আর কি। কিভাবে সটকে গেল সে আলোচনায় যাওয়ার আগে আমি বলবো যে বড় ভাই একাধিক হতেও পারে, হ্যাঁ, এবং বড় ভাইয়েরও বড় ভাই থাকতে পারে। আমরা তো জানি যে এই ধরনের অপরাধী চক্রগুলো বিশেষ করে যখন রাজনৈতিক সংযোগ থাকে তখন তো মানে সেখানে নির্দেশদাতা অনেক দূরেরও হতে পারে, তো সেদিক থেকে সেটা থাকতেই পারে। আর তাছাড়া আপনার এইখানে যে জাতীয়
মানে জাতীয় অপরাধী চক্রের সাথে আন্তর্জাতিক কোনো সংযোগও থাকতে পারে, বিশেষ করে যে দুজন বিদেশি হত্যার ব্যাপারটা, সেখানের সাথে আমরা কিন্তু দেখছি যে ঘটনা ঘটার প্রায় সাথে সাথেই আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর একটা যে এই যে আপনার সাইট ইন্টেলিজেন্স মনিটর যারা করে, রিটা কার্ডস নামের একজন মহিলা, তিনি এটার সাথে সাথে এটাকে আইএসআইয়ের সাথে যুক্ত করে এটাকে বিশ্ববাজারে ছেড়ে দিলেন। এবং এই মহিলাটি কে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি হচ্ছেন, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে তিনি ইসরায়েলের মোসাদের পক্ষে কাজ করেছেন, তিনি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই এর পক্ষে কাজ করেছেন, এবং তার যে হিস্ট্রি সেটা বলছে যে তিনি কিন্তু মানে এই যে আজকে মুসলিম প্রধান যে দেশগুলো, সেই দেশগুলোকে তিনি একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রজেকশনের জন্য সম্ভবত ইসরায়েলি এজেন্ডাকে বাস্তবায়নের কাজ করেন। তো সেইখানে বাংলাদেশের মতো দেশ, যে দেশ পাকিস্তান নয়, যে দেশ আফগানিস্তান তো নয়, তো সেই দেশের একটা ঘটনা, সেই ঘটনাকে একেবারে মুহূর্তের মধ্যে বিশ্বের কাছে এটাকে ছড়িয়ে দেওয়া যে মানে এটা একদম আইএসের সাথে যুক্ত, এগুলোর পেছনে কিন্তু একটা আন্তর্জাতিক সংযোগ থাকতেই পারে বা আছে বলেই মনে হয়। কাজে সেদিক থেকে আপনার এই যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা কোনো কোনো মহল থেকে আছে। এবং আমি বিশেষ করে একটা বিশেষ বিষয়কে আমি আরও দু একটা অনুষ্ঠানে বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক সাফল্য এবং বিশেষ করে ধরুন বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে পট পরিবর্তন, পররাষ্ট্রনীতি চিরকাল ছিল পশ্চিমমুখী, সেখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি যখন পূবমুখী হচ্ছে, যখন আপনার এই যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বাংলাদেশের সংঘাত এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল পদ্মা সেতুকে নিয়ে, তার বিপরীতে যখন দেখা গেছে নির্বাচনের পরে যখন পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে নিয়ে আপনার একটা শঙ্কা তৈরি করার চেষ্টা করছে, সে সময়ে যখন ভারতের সাথে সম্পর্ক, তারপরে চীনের সাথে সম্পর্ক, জাপানের সাথে সম্পর্ক করে আমাদের সরকার যখন সেই পশ্চিমা যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে সফলভাবে মোকাবেলা করছে। এই যে ধরুন জাপানে গেলেন, জাপানে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে দিয়ে $6 বিলিয়ন সাপোর্ট আমরা পাচ্ছি, একটা পদ্মা ব্রিজের আপনার খরচ হচ্ছে 1.2 বিলিয়ন। আপনি কেন বলছেন যে এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির পরিবর্তন? কারণ বিশ্বব্যাপী কিন্তু মানে নীতিমালা এক ধরনের পরিবর্তন আসে, তাই না? শুধু কি বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে পরিবর্তন? কারণ আগে আমরা দেখেছি যে মানে বিশ্বের যেই মানে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যেই সম্পর্কগুলি যেভাবে করে মেনটেন করতেন সেই ধরনের কিন্তু পরিবর্তন এসছে। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটে আপনার কেন নতুন মনে হচ্ছে? না, বাংলাদেশের জন্য এটা নতুন, কারণ বাংলাদেশ কিন্তু চিরদিন পশ্চিমমুখী ছিল। কিন্তু 3 বছরের বেশি হয়ে গেছে। না, সে তো বটে, কিন্তু 3 বছরের বেশিটা খুব বেশি সময় নয়, কারণ আমাদের ধরুন 45-46 বছরের ইতিহাসে আমরা পূবমুখী সম্প্রতি হয়েছি। আমরা সবার সাথে সুসম্পর্ক চেয়েছি, কিন্তু তারপরে আমরা পশ্চিমমুখী ছিলাম। কিন্তু এখন এই যে পূবমুখী হওয়া, বিশেষ করে বিশ্ব ব্যাংকের সাথে যে সংঘাতের মানে পশ্চাৎপট, সেই পশ্চাৎপটে দাঁড়িয়ে যখন আমরা মানে 5টা পদ্মা সেতু করার মতো আপনার আর্থিক সাপোর্ট যখন আমরা জাপানের কাছ থেকে মোবিলাইজ করতে পারছি, এবং যখন ধরুন পৃথিবীর সবচেয়ে বড় শিল্পোন্নত অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনে চলে আসছে, যখন আসলে তো পৃথিবী এখন এশিয়ামুখী হচ্ছে, তাই না? এখন পৃথিবী এশিয়ামুখী হচ্ছে। তো কারণ একদিকে চীন, আরেকদিকে জাপান, আরেকদিকে আপকামিং ভারত, সব মিলিয়ে পৃথিবীর অর্থনীতির কেন্দ্র আগামী 50 বছরে এশিয়াতে চলে আসছে। তো সেই জায়গায় আপনার এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে, এটাকে নিয়ে নিশ্চয়ই আপনার মানে এটা নিয়ে মানে বাংলাদেশের উপর অখুশি হওয়ার মতো শক্তি আছে। রিটা কার্ডসের কথা মেজবা কামাল বললেন, এবং গতকাল কিন্তু তারা তাদের সাইটে কিন্তু নতুন করে একটা বার্তা দিয়েছে যে এই তারা রীতিমতো চ্যালেঞ্জ দিয়েছে যে তাদের ক্রেডিবিলিটি প্রশ্নবিদ্ধ করার জন্য সরকার তাদের এটাকে চ্যালেঞ্জ করছে। এটা সত্য, এবং মেজবা ভাইয়ের বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনি শুধুমাত্র এই ঘটনাবলীকে শুধু একদিকে, অর্থাৎ শুধু বিএনপি মুখী না করে আপনি নানান মুখে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি জঙ্গি, মৌলবাদ এর পিছনে জড়িত আছে কিনা, আপনি এই জিনিসটাকে ধামাচাপা না দিয়ে এটার পেছনেও আপনি থাকেন। কারণ এই যে আন্তর্জাতিক প্রেক্ষাপট, এটার সাথে খুব গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি কিন্তু পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনটা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে এই অঞ্চলটাকে তার নিজের একটা শক্ত অবস্থান যেখানে টিকে মানে তার নিয়ন্ত্রণে ছিল, সেইটা ছুটে যাবে, এইটা কোনোভাবেই এবং বাংলাদেশের মতন একটা দেশ এটা কিন্তু সে মেনে নেবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকদিন ধরেই আসলে না, অনেকদিন তখন থেকেই তো তারা ক্ষুব্ধ। সেই ক্ষোভের নানান বহিঃপ্রকাশ নানাভাবে হচ্ছে। ওই যে পদ্মা সেতু তার একটা কারণ,
নানানভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা, জঙ্গি রাষ্ট্র করা, এই চেষ্টাগুলো তো করছে। কেন করছে? চেষ্টার মূল কারণটা হচ্ছে, আপনি দেখেন সিরিয়ার ঘটনাটাই দেখেন আপনি, তারা প্রকাশ্যে বলছে যে আসাদ বিরোধী বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে তারা অর্থ এবং অস্ত্র সাহায্য দিচ্ছে। তাহলে বাংলাদেশে কেন দেবে না? যদি বাংলাদেশে তারা মনে করে এই গভর্নমেন্টের সময় বৈদেশিক নীতি পরিবর্তন হয়ে পূর্বমুখী গেছে, তাহলে এই গভর্নমেন্টকে তারা কেন স্বস্তিতে থাকতে দেবে? সুতরাং এই কারণে যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে তারা অর্থ অস্ত্র সাহায্য দিচ্ছে না, তারও কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই প্রেক্ষাপটটা শুধুমাত্র বিএনপিকে আপনি ঘায়েলের এই চিন্তাটা না করে, আমার মনে হয় যে এই ঘটনাটাকে গুরুত্ব সহকারে দেখে নানান ফ্রন্ট আপনাকে ওপেন করে আপনার তদন্ত চালানো দরকার। আচ্ছা, আমি একটা কথা একটু বলে নিই। আপনার ওই যে রিটা কার্ডসরা যে আপনার বলছেন যে তাদের উৎস হচ্ছে, তারা বলছেন সঠিক, কিন্তু তারা সঠিক বলতে কি রেফার করছেন? তারা কিন্তু রেফার করছেন যে তারা টুইট পেয়েছেন। আরে টুইট তো যে কেউ করতে পারে, তাই না? টুইট করা তো কোনো ব্যাপার না। কাজেই আপনার টুইট কতখানি নির্ভরযোগ্য? আপনার আইএস এর পরিচিত তো অনেকগুলো সাইটস আছে, যে সাইটসগুলো ক্রেডিবলি তাদেরকে রিপ্রেজেন্ট করে। এরকম কোনো সাইটে কিন্তু এরকম কোনো কথা আসেনি, এবং কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হচ্ছে না। তারা বারবার বলছে হ্যাঁ তদন্ত ঠিক আছে, কিন্তু আমরা এখনো শঙ্কায় আছি। অর্থাৎ অন্যরা সন্তুষ্টি প্রকাশ করছে। সোভিয়েত রাশিয়া বলছে যে এই দুফোঁটা বৃষ্টির জল দিয়ে বোঝা যাবে না যে এই উদাহরণ, অর্থাৎ অন্যরা সন্তুষ্টি প্রকাশ করছে। সোভিয়েত রাশিয়া বলছে যে এই দুফোঁটা বৃষ্টির জল দিয়ে বোঝা যাবে না যে এই উদাহরণগুলো দিচ্ছে, সেখানে তারা কিন্তু কোনোভাবে সন্তুষ্ট থাকতে চাচ্ছে না। সিরিয়ায় যেমন আসাদ সরকারকে রাশিয়া বা পুতিন সরকার সাপোর্ট দিচ্ছে, অন্যদিকে আসাদ বিরোধীদের সমর্থন দিচ্ছে আমেরিকা। সেই দিক থেকে বাংলাদেশে যদি বিএনপি বা ডানপন্থী দলগুলোকে আমি ধরি যে মানে পশ্চিমা দেশগুলি মদত দিতে পারে, সেক্ষেত্রে তো এই আপনারা যে যোগসূত্রর কথা বলছেন, না দল না, তো এটা মানে এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষুব্ধ গোষ্ঠীকে তারা মদত দিতে পারে। এখানে আপনি দল আনবেন না, একটা দল একটা বড় ব্যাপার। ইভেন আপনি এটাও চিন্তা করেন না কেন, সরকারের ভিতরেই হয়তো ঘাপটি মেরে বসে আছে যারা আওয়ামী লীগের নামে, সরকারের নামে, বিভিন্ন এজেন্সির নামে। সুতরাং কোনগুলিকে আপনি সন্দেহের বাইরে রাখতে পারবেন না। সুতরাং একটা দল হিসেবে তো আর করতে পারে না, বিভিন্ন গোষ্ঠীগুলিকে, বিভিন্ন ব্যক্তিগুলিকে তারা সংগঠিত করে, এবং তাদের এখানে খুব একটা শক্ত নেটওয়ার্ক আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গোষ্ঠীর মানে অবস্থানটাকে কোনোভাবেই খাটো করে আপনি দেখতে পারেন না। তারা যে কোনো সময় যে কোনো সরকারকে উল্টে দিতে পারে, সেই ক্ষমতা তারা রাখে। একটা সার্বভৌম দেশের আমরা নাগরিক হয়ে আসলে এটা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দেশ ছিল ইরাক, অনেক বেশি শক্তিশালী দেশ ছিল লিবিয়া, অনেক বেশি শক্তিশালী দেশ হচ্ছে সিরিয়া। তাদেরকে তারা উড়িয়ে দিচ্ছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা অনেক বেশি হীনমন্যতায় ভুগি, মানে জাতিগতভাবে আমরা হীনমন্যতায় ভুগি। এই আমাদের এই বক্তব্যগুলি সেরকম কোনো কিছুর বহিঃপ্রকাশ কিনা? এর বিপরীতে একমাত্র যেটি আজকে বুদ্ধিজীবীরা স্টেটমেন্ট দিয়েছে, একমাত্র সরকার না, সারা দেশের মানুষ আমরা হচ্ছি অপতৎপরতা, জঙ্গি মৌলবাদের বিরুদ্ধে হচ্ছে সাধারণ মানুষের সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টগুলোকে যদি প্রগতিশীল রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তিগুলি যদি ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে কোনো ষড়যন্ত্রই এদেশে টিকবে না। কিন্তু আপনারা যে আপনাদের বক্তব্য ধরে, তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র এখন এই সরকারের পক্ষে নাই, পরিষ্কার। কিভাবে পরিষ্কার হলো? তাহলে আসলে সরকার কি করছে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে একটা সুনজর ছাড়া একটা সরকারকে সুন্দর করে দেশ পরিচালনা করা খুব কঠিন কিনা কিংবা খুব সহজ কিনা, এইসব প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। 24 ঘন্টায় খবর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি মেজবা কামাল, যেই মার্কিন যে নীতি, তারা তো কখনোই আসলে, যদি আপনাদের আগের কথা বিশ্লেষণ ধরি, যে বাংলাদেশের ক্ষেত্রে তারা বাংলাদেশ সরকার তাদের সেই রকম সুনজরে নাই। এরকম সুনজরে কি তারা কখনোই ছিল? আমরা আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে তাদেরকে দেখেছি।
মানে বাংলাদেশে তো সরকার বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে, আমরা সামরিক সরকারও দেখেছি, আবার গণতান্ত্রিক শাসন আমলেও আমরা বিভিন্ন সরকারের পরিবর্তন দেখেছি। এর মধ্যে কোনো কোনো সরকার তাদের তুলনামূলকভাবে অধিকতর সুনজরে ছিল, ডেফিনেটলি সেটা তো ছিলই, কিন্তু আপনার মানে কম বেশি সেটা হয়। তো আমাদের কাছে মনে হয় যে ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ৭১-এর যাদের মিত্র বলে ভেবেছে, সেই পাকিস্তানি বাহিনী এবং আপনার তাদের যে দেশীয় দস্যুরা, তাদের প্রতি কিন্তু তাদের পক্ষপাত এখনো রয়ে গেছে, এটা খুব স্পষ্ট। এবং যে কারণে আমরা দেখেছি যে তারা এই দেশে কিন্তু প্রেসক্রিপশন বিভিন্ন সময় যে দিয়েছে, সেখানে তারা এখানে জামাতে ইসলামকে একটা তাদেরকে রক্ষা করার ব্যাপারে খুবই তৎপর ছিল। তাদেরকে শুধু রক্ষা করার ব্যাপারে তারা তৎপর ছিল না, তারা এখনো তৎপর, এবং তারা কিন্তু তাদেরকে একটা লিবারেল ইসলামিস্ট ফোর্স হিসাবে, একটা মডারেট ইসলামিস্ট ফোর্স হিসাবে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দলের তালিকায় কিন্তু শিবিরের নামটিও আছে, না, এটা কিন্তু কিন্তু ভুলে সেটা গেলে চলবে না। না, সেটা এসছে কিন্তু অনেক পরে আপনার, তাও বেশ কয়েক বছর হয়ে গেছে। না, সেটা হয়েছে, কিন্তু তাদের কিন্তু পৃষ্ঠপোষকতা বহুকালের, এবং আমরা তো দেখেছি যে এইখানে আপনার বিভিন্ন এনজিওর মাধ্যমে তারা আপনার এদেরকে কিন্তু গণতন্ত্র প্রশিক্ষণের জন্য প্রচুর পয়সা দিয়েছেন, এবং সেই পয়সাগুলো গণতন্ত্র প্রশিক্ষণে ব্যবহার হয়েছে না অন্য কোনো কাজে যেগুলো সন্ত্রাসকে আপনার সহিংসতাকে বাড়াতে পারে সেরকম কাজে ব্যবহৃত হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তলিয়ে দেখার আছে। গণতন্ত্র প্রশিক্ষণ মানে শব্দটার মধ্যে কি গণতন্ত্র মানে ভাবটা কি আছে? গণতন্ত্র কি প্রশিক্ষণের ব্যাপার না চর্চা? না, এটা তো তাদের মতন করে মানে এক ধরনের আমেরিকা তার মতন করে বিভিন্ন ফ্রন্টের কাজ করে আর কি। ওই মেজবা ভাই ঠিকই বলেছেন যে জামাতকেও তারা মনে করে যে একটা মডারেট মুসলিম দল, এবং এটা টিকে থাকা দরকার। এবং আপনি দেখবেন যে এম্বাসির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তারা ব্যাপকভাবে যাতায়াত করে, এবং ইভেন তাদের প্রতিনিধি দল জামাত ইসলামের অফিসের সাথে বৈঠক করে। আজকে আপনি একটি পত্রিকার প্রতিবেদন দেখবেন যে সেখানে একজন জার্মানের নিরাপত্তা বিশ্লেষক, তার বিশ্লেষণ হচ্ছে যে বাংলাদেশে আইএস নাই, কিন্তু জামাত থাকলেই যথেষ্ট, আইএস লাগে না। তাহলে এই বিশ্লেষণ একটা পশ্চিমা বিশ্লেষকের, তো সেটা কি আমেরিকা জানে না? আমেরিকা জানার পরেও কেন তাদেরকে পৃষ্ঠপোষকতা করে? অর্থাৎ এরা হচ্ছে শুধু মানে মানে মৌলবাদ বা জঙ্গিবাদকে তারা শুধু দমন করে না, পৃষ্ঠপোষকতাও করে। এটা তো মানে বিশ্বের ইতিহাসে প্রমাণিত। তালেবানের জনক হচ্ছে তারা, আইএসের জনক তারা, ইভেন তারা প্রকাশ্যে বলছে যে আইএস পরিচালনা করছে, মানে কেমন করে আমরা বলি প্রকাশ্য, সেই অভিযানটা কতখানি তাদের নিজেদের মানে কি বলে রক্ষা করা নাকি দমন করা, এই ব্যাপারে সন্দেহ আছে, নাকি আধিপত্য বিস্তার করা, ওই তো নানান সন্দেহ আছে। যার কারণে আজকে দেখেন যখন কি সোভিয়েত ইউনিয়ন, মাফ করবেন, রাশিয়া যখন কি যুক্ত হলো, তখন তারা খুশি হওয়ার কথা, সেখানে তারা বেজার হচ্ছে কেন? সিরিয়ায় যখন কি আইএস বিরোধী অভিযানে, কারণ আইএস এর মূল ঘাঁটিটাই তো সিরিয়ার থেকেই তো উৎপত্তি, তো সেখানে যখন কি আমেরিকা আগে থেকেই অভিযান চালাচ্ছিল, তখন যখন কি রাশিয়া যুক্ত হয়, তখন তাদের তো বেজার হওয়ার কথা না, খুশি হওয়ার কথা, কিন্তু তারা চাচ্ছে না। আসাদ সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটি কেমন, সেটার উপর ভিত্তি করে তারা অখুশি। অর্থাৎ তারা তাদের স্বার্থের কারণে কখনো জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা করছে, কখনো তারা দমন করছে। বাংলাদেশের ক্ষেত্রেও কি তাদের ভূমিকাটা এখন এই অবস্থানে আছে? আসছে, কিন্তু মানে ফিরোজ যে আলোচনাটা করছিলেন, সেই আলোচনার সূত্র ধরে আমি বলবো যে আসলে আমেরিকার যে আপনার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং এর সাথে যুক্ত যে অর্থনীতি, এই বিষয়টাকে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এবং আপনার এটা কিন্তু একটা সুবিশাল অর্থনীতি, এবং তাদের কিন্তু আপনার এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ইন্টারেস্টকে টিকিয়ে রাখার জন্য এবং সারা পৃথিবীতে তাদেরকে সংঘাত তৈরি করতে হয়, এবং সেই সংঘাত যদি তৈরি তারা না করতে পারে, তাহলে তাদের অস্ত্র বিক্রির ব্যবসা, গোলাবারুদ বিক্রির ব্যবসা, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। কাজে আপনার তারা এটাকে টিকিয়ে রাখবে। কাজেই তাদেরকে যখন আপনার যতদিন কোল্ড ওয়ার ছিল, ততদিন পর্যন্ত সেই স্নায়ুযুদ্ধের আড়ালে, স্নায়ুযুদ্ধের প্রয়োজনে তাদের আপনার একরকমের ব্যবসার রমরমা ছিল। কিন্তু আপনার সেই যখন স্নায়ুযুদ্ধটা অবসান হলো, তারপরে কিন্তু তাদের নতুন শত্রুর দরকার ছিল, এবং সেই নতুন শত্রু তারা তৈরি করেছে, সাফল্যের সাথে তৈরি করেছে। এবং তাদের স্নায়ুযুদ্ধের অবসানের পরে আর যাই কিছু ঘটে থাকুক, তাদের কিন্তু আপনার এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স এবং তার যে প্রফিট, তার কিন্তু কোনো কমতি হয় নাই। কাজেই আপনার দরকার তাদের, কাজেই তারা আপনার এগুলো করছে। এখন বাংলাদেশের কনটেক্সটে আপনার এই একই পলিসি আমি দেখি যে বাংলাদেশকে
মানে কোনো সাম্রাজ্যবাদী দেশ কি আপনার আসলে তার যে আপনার প্রভাবাধীন জায়গা সেখানে কি তারা আপনার তাদেরকে স্বস্তিতে থাকতে দেয়, স্বস্তিতে থাকতে দিতে চায়? তারা এমন কোনো অ্যারেঞ্জমেন্ট হোক এই সমস্ত দেশগুলোতে, এগুলো কখনো চায় না। ফলে আমাদের বাংলাদেশও তো আপনার একটা মানে আপনার এই যে একটা তৃতীয় বিশ্বের দেশ, এই সমস্ত জায়গায় একটা নয়োপনিবেশ আমরা যাদেরকে বলি, সেই জায়গায় আপনার এটা স্বস্তিতে থাকতে দিতে চাইবে না। তবে আমি মনে করি যে কথাটা কিন্তু ফিরোজ এক ফাঁকে উল্লেখ করেছেন, আমি তার সাথে খুবই একমত, যে এই সমস্ত দেশগুলো তার যে শক্তি, বিশেষ করে তার যে জনশক্তি, সেই শক্তিকে কতখানি তারা আপনার র্যালি করতে পারে নিজের পেছনে, হ্যাঁ, সেইটা আপনার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি জনগণের মধ্যে ঐক্যটা তৈরি করা যায়, যদি আমরা আপনার ইবনে খালদুনের ভাষায় যদি বলি আসাবিয়া, সে আসাবিয়াটা যদি তৈরি করা যায়, হ্যাঁ, সেই সংহতিটা যদি তৈরি করা যায়, তাহলে সাম্রাজ্যবাদ কিছু এই করতে যদি পারবে। হয় আন্তর্জাতিক মেরুকরণ, আন্তর্জাতিক হিসাব নিকাশ, সেই ক্ষেত্রে আমাদের সরকারের তো উচিত ছিল আরো অনেক বেশি দায়িত্বশীল হওয়া, অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা এবং সতর্ক থাকা। কিন্তু তারা কি সেই পরিমাণ সতর্ক দায়িত্বশীল থাকতে পেরেছে? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমি বলছিলাম যে আমি ওই প্রশ্নটা আমি শুনেছি, এর বিপরীতে মেজো ভাই যেটি বললেন এবং আমিও উল্লেখ করেছিলাম যে এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে যে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলা দরকার, এই জায়গাটাই আমরা খুব সংকটের মধ্যে আছি। আসলে সংকটটা সেখানে, কারণ এই মুহূর্তে সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দল হিসাবে কোনো রাজনৈতিক দল আসলে দৃশ্যত নেই। বিএনপি বিপর্যস্ত, একটা ভঙ্গুর একটি শক্তি হিসেবে চলে এসছে সামনে। আর সরকারের দলের অর্থাৎ আওয়ামী লীগ দলগতভাবে একেবারে পুরোপুরি হলো প্রশাসন নির্ভর, দল হিসেবে অস্তিত্ব নেই, বরং গোটা দল এখন হচ্ছে অনিয়ম, লুটপাট, অরাজকতা এই সমস্তের মধ্যে গা ভাসিয়ে দিয়েছে। এই সময় বরং আওয়ামী লীগের আদর্শিকভাবে যেটা দায়িত্ব ছিল যে সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ করা, সেই কাজটি থেকে কিন্তু তারা পিছিয়ে আছে। আপনি দেখেন এত বড় একটা সংকটের মধ্যে তারা একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, একটা সেমিনার করেছে, সমস্ত বিভিন্ন ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার কোনো উদ্যোগ নিয়েছে? কোনো উদ্যোগ নেই, কোনো রাজনৈতিক কার্যক্রম নেই, না শাসক দলের মধ্যে আছে না অপোজিশন। তো আমি বললামই তো, সে অপোজিশন বরং একেবারেই ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। সুতরাং চরম একটা সত্যিকার অর্থে এই না অপোজিশন, তো আমি বললামই তো, সে অপোজিশন বরং একেবারেই ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। সুতরাং চরম একটা সত্যিকার অর্থে এই মুহূর্তে আমাদের বরং সংকটটা সেখানে, যখন নাকি আমরা দেখছি যে ষড়যন্ত্র চক্রান্তগুলো স্পষ্ট নানামুখীভাবে হচ্ছে এবং সরকার বিপর্যস্ত, এবং একসময় কিন্তু সরকার কিন্তু হাঁপিয়ে উঠবে, পারবে না আর, কারণ একমাত্র ভরসা কিন্তু এই সময় জনগণ। সেই জনগণকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে কোনো একটা শক্তি, বরং আজকে আমি কিছুটা আশাবাদী হয়েছে বুদ্ধিজীবীদের একটি বিবৃতি দেখে, যেখানে তারা কিন্তু ডাক দিয়েছে, এই ডাকটা দেয়া দরকার ছিল হচ্ছে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে, সেই শক্তিগুলি কিন্তু আজকে ঐক্যবদ্ধ না। সংকটটা আমি আমাদের একটু বলতে চাই, গতকাল কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা বিবৃতি দিয়েছে, আপনি দেখেছেন, যে যেখানে তারা বলেছে যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মানে এদের রায়ের ব্যাপারে তারা তাদের একটা অবস্থান ব্যাখ্যা করেছে। ফলে সামগ্রিকভাবে যদি যুদ্ধাপরাধের বিষয়টিকে, যেটি সরকারও বলছে যে এই বিচার বানচাল করার জন্য আসলে এই ধরনের একটা প্রক্রিয়া চলছে, এটা তাদের দাবি বা অভিযোগ, কিন্তু এই দাবি অভিযোগ এটা তো আজকে হঠাৎ করেও হয় নাই। যুদ্ধাপরাধীদের বিচার চলছে কিন্তু 2 বছর হয়ে গেছে। সামগ্রিকভাবে সরকার, মোস্তফা ফিরোজ যেমনটা বলছেন যে সরকার বিপর্যস্ত, তাদের তো আরো অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার ছিল বা হওয়া উচিত ছিল, সেখানে কেন বিপর্যস্ত মানে কেন মনে হচ্ছে? আমি সরকারকে বিপর্যস্ত বলবো না, কিন্তু আমি বলবো যে আপনার সরকারের কাছ থেকে যে ভূমিকাটা প্রত্যাশিত ছিল, বিশেষ করে আমাদের যে আপনার জাতীয় ঐক্য তৈরির ব্যাপারে যে উদ্যোগটা তাদের দিক থেকে নেওয়া দরকার ছিল, সেইতে উদ্যোগটার কিন্তু আমরা অভাব দেখছি। এবং সেই কারণে আপনার আমাদের যে
মানে আমরা যে যত বড় বড় শত্রু দেশের ভেতরের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সব মিলিয়ে যে শত্রুর মোকাবেলা আমরা করছি, সেই শত্রুর মোকাবেলার জন্য আমরা নিজেদেরকে যথেষ্টভাবে প্রস্তুত করতে পারছি কিনা সেটা নিয়ে আপনার চিন্তা তৈরি হচ্ছে, মানুষের উদ্বিগ্ন হচ্ছেন মানুষজন, সেটাই হচ্ছে মূল ব্যাপারটা। এবং আসলেই কিন্তু দেখুন আপনার এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো অর্গানাইজেশন, তারা যে বিবৃতিটা কালকে দিয়েছে, সেই বিবৃতি তো আপনার একেবারেই অনাকাঙ্ক্ষিত শুধু না, অনাকাঙ্ক্ষিত কেন বলছেন? এরকম বিবৃতি তো তারা আগেও না দিয়েছে। তারা আগেও দিয়েছে এবং তারা আবার এটা মানে এখন তারা এই মুহূর্তে এটাকে পুনরাবৃত্তি করছে। এবং আপনার কোন সময়টাই করছে, যে যখন ধরুন ৭১-এর মানে প্রমাণিত আজকে, হ্যাঁ, এত দীর্ঘদিন ধরে এত দফা আপনার যে প্রসেসেস, সেই প্রসেসেসের মধ্যে দিয়ে যে অপরাধ প্রমাণিত, তারপরে এখন যখন তাদের বিচারের রায় কার্যকর করার সময় আপনার উপস্থিত, সে সময় তারা এটা দিচ্ছে, তার মানে তারা শেষ চেষ্টা করছে যে তাদেরকে বাঁচানো যায় কিনা। দেখেন, এর তো আগে সেদিক আমরা থেকে দেখেছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি তিনি কিন্তু ফোন করেছিলেন জাতিসংঘে মহাসচিব বান কি মুন, কিন্তু এই যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নেই কিন্তু প্রধানমন্ত্রীকে মানে চিঠি পাঠিয়েছিলেন। মানে বর্তমান সরকার কিন্তু অনড় ছিল তাদের অবস্থানে, তাই না? তাইলে তাদের তো এই অভিজ্ঞতাগুলি আছে। নতুন করে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিপর্যস্ত সরকার? সরকার বিপর্যস্ত না, আমি বলছি শাসক দল বিপর্যস্ত। অর্থাৎ শাসক দল তার এই আদর্শিক জায়গা থেকে, এই যে নাজির ভাই যেটা বললেন, আমিও বলছিলাম যেটা হলো সমস্ত বাম প্রগতিশীল দলগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটা এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য যে এই রাজনৈতিক উদ্যোগটা নেওয়া দরকার, সেই উদ্যোগটা নেই। বরং শাসক দলের আপনি বিভিন্ন স্তরে আপনি দেখবেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যায়ে, তারা কোথায় লুটপাট, কোথায় ঘুষ, কোথায় তদবি, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে আছে, নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত আছে, তারা কিন্তু রাজনৈতিক কার্যক্রমে নেই। সেই কারণেই আমি বলছি যে শাসক দল হিসাবে আওয়ামী লীগ একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। আর অপোজিটে যে বিএনপির মতন রাজনৈতিক শক্তি, তার অবস্থা আরও বিপর্যস্ত। অর্থাৎ এই মুহূর্তে জনগণকে ঐক্যবদ্ধ করার মতন কোনো বড় রাজনৈতিক শক্তি আমাদের সামনে নেই। সেটাই আমি বলছি, যে রাজনৈতিক শক্তিগুলো আছে, ছোট ছোট দলগুলো, সেই দলগুলো সাংগঠনিকভাবে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, তার পক্ষে সেই শক্তিটা নেই। আচ্ছা, এখানে আমি একটা কথা বলিনি, আমি শুধু বলতে চাই যে আপনার দেখুন, আমরা কিন্তু যে দুজন ৭১-এর ঘাতকের আজকে বিচারের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি, সেখানে আমরা দেখছি যে তার একজন সালাউদ্দিন কাদের চৌধুরী, সে কিন্তু আপনার মানে তার নিজের একটা শক্তি আছে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে। সে কিন্তু ওআইসির মহাসচিব প্রার্থী ছিল এবং তার একটা সমর্থক গোষ্ঠী আছে। আবার আপনার দেখুন যে জামাতের রাজনীতিকে, মানে জামাত কিন্তু বাংলাদেশে কি করে, পাকিস্তানের যে আইএসআই, সে আইএসআইয়ের ইন্টারেস্টকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করে জামাত, যার অন্যতম একজন প্রধান সংগঠক, তারও কিন্তু আজকে আপনার চূড়ান্ত ক্ষণ উপস্থিত। কাজে এই দুইটা বড় আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গেও আইএসআই অফকোর্স তার সাথে তার যোগাযোগের কথাগুলো কিন্তু মানে বহুভাবে আলোচিত। তো সেদিক থেকে আমরা মনে করি যে এটা কিন্তু একটা মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে এগোবে আগামীতে, সেটা কিন্তু এই বিচারের রায়টা চূড়ান্ত পর্যায়ে, যে এই রায় কার্যকর হওয়ার মধ্যে দিয়ে আমি কিন্তু মনে করি নির্ধারিত হয়ে যাবে। এরপর থেকে একটু উল্লেখ করতে চাই, গত ৩-৪ দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কিন্তু এর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে। এগুলির সঙ্গে এই সমস্ত বৈঠক, এগুলির কোনো সম্পর্ক থাকতে পারে? বা এখন তারা নিজেরাই যে পরিমাণ বিপর্যস্ত, বাংলাদেশের দিকে তাকানোর নেই। বাংলাদেশের তাদের যে লোকাল এজেন্টরা আছে, তারাই কাজগুলো করছে। তাদের এই সফরে বা এই বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা করার মতন মধ্যে ফুরসত তাদের নেই সম্ভবত, কারণ এদের অনেক রকম এজেন্ডা থাকে, অনেক স্তর থাকে, অনেক হয়তো অন্য একটা স্তর হয়তো এই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করছে। সুতরাং আমি মনে করি না যে এইটার সাথে এটা সম্পর্ক আছে। কিন্তু এরকম একটা অভিযোগ কিন্তু উঠেছে বিভিন্ন অনলাইনগুলোতে যে মূল ফোকাসটাই ছিল বাংলাদেশ কেন্দ্রিক। আমার কাছে এই বিষয়ে তথ্য নেই। সেটা মানে আমি নিশ্চিতভাবে তো বলতে পারবো না, কিন্তু আপনার এরকম একটা সম্ভাবনাকে আমি উড়িয়ে দিই না। বিশেষ করে আপনার পাকিস্তান এমন একটা রাষ্ট্র যারা কিন্তু ৭১-এর যে অপরাধ, সেই অপরাধের জন্য এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে নাই। তারা তাদের ভুল, অপরাধ তো পরের কথা, তারা তাদের ভুলও স্বীকার করে নাই। ফলে এবং সেটা এমন একটা রাষ্ট্র যে আমাদের এখানে এই জামাতের যে ঘাতকরা, তাদের এক একটা
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে তাদের পার্লামেন্টে পর্যন্ত তারা এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নেয়। এটা কিন্তু কোনো একটা দলের পক্ষ থেকে মুখপাত্র আপনার এটার প্রতিবাদ করছে এরকম নয়, একেবারে পার্লামেন্টে তারা রেজলিউশন নিয়ে এর বিরুদ্ধে আপনার নিন্দা প্রস্তাব নিয়েছে। কাজেই আপনার পাকিস্তানের পক্ষে সবই সম্ভব। কাজে তারা যে আপনার এই শেষ মুহূর্তে এটা চেষ্টা করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে না, এটা আমার মনে হয় না। পাকিস্তান একটা অদ্ভুত ব্যাপার যে পাকিস্তান তার নিজের দেশে মৌলবাদ জঙ্গিবাদ এই নওয়াজ শরীফের নেতৃত্বে তারা কিন্তু যুদ্ধ করছে, আমেরিকার সহায়তা নিচ্ছে, বিভিন্ন দেশ সহায়তা নিচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে আবার কিন্তু কনটেক্সটে কিন্তু এখানকার যে মৌলবাদ জঙ্গিবাদ এদেরকে বন্ধু মনে করে, কারণ এরা হচ্ছে 71-এ তাদের হচ্ছে মিত্র শক্তি। সুতরাং তারা কিন্তু আবার তাদের দেশে মৌলবাদ অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কিন্তু এই নওয়াজ শরীফ সহ অন্যদেরকে কিন্তু যুদ্ধ করতে হচ্ছে এবং আমরা দেখেছি একটা স্ববিরোধী অবস্থানের কারণে তো আজকে পাকিস্তানে এরকম বিপর্যস্ত বেহাল অবস্থা। কেন? তারা তাদের একটা নীতি, তার স্বচ্ছ নীতিটা আজকে পর্যন্ত দাঁড় করাতে পারলো না, যার কারণে তো তারা পদে পদে মার খাচ্ছে। তারা একটা অভিন্ন নীতি নিয়ে যদি আজকে চলতো তাহলে কিন্তু আজকে পাকিস্তানকে নিয়ে ভারতের বা বাংলাদেশের কিন্তু কোনো সংশয় সন্দেহ থাকতো না, বরং পাকিস্তান তার নীতির কারণে এই যখন অবস্থা তখন আমরা বলি যে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত আসলে কি করছে না, ভারতের ভূমিকা তো এই ক্ষেত্রে তো মানে এমন কোনো প্রমাণ হয়নি যে তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে বা সংকটে না। এই আপনারা যেই সংকটের কথা বলছেন সেখানে তো আসলে তারা কি ভূমিকা পালন করছে, অ্যাটলিস্ট এক্ষেত্রে তো তারা উদ্বিগ্ন। তারা মনে করে বাংলাদেশে যদি জামাতের নেতৃত্বে মৌলবাদ জঙ্গিবাদ বিস্তার হয় এটা তার দেশে ইম্প্যাক্ট পড়বে। সুতরাং এই কারণে কিন্তু তারা কিন্তু এক অর্থে কৌশলগতভাবে কিন্তু বাংলাদেশের মিত্র। আমি আপনার একটা কথা যোগ করবো, আপনার যে নরেন্দ্র মোদী কিন্তু আমরা জানি যে তার একটা সাম্প্রদায়িক অবস্থান আছে, হ্যাঁ, তার নিজের ভূমিকাটা সাম্প্রদায়িক, কিন্তু ভারত এটা বুঝেছে স্পষ্টভাবেই যে সে নিজের দেশে হয়তো সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দিতে পারে, কিন্তু তার নিজের প্রয়োজনে বাংলাদেশে কিন্তু আপনার একটা অসাম্প্রদায়িক শক্তিকে তার দরকার। কাজে আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরেও কিন্তু বাংলাদেশের প্রতি তাদের যে পররাষ্ট্র নীতির যে অবস্থান, সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। সেটাই যাক, আমরা নিশ্চয়ই যেই সংকটের সংকটের আভাস আপনারা দিচ্ছেন, যে পরিস্থিতি নিশ্চয়ই আমরা দ্রুত কাটিয়ে উঠতে পারবো, অন্তত আমাদের দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, এই প্রত্যাশাই করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন। বাংলাদেশ